তৃণমূল কংগ্রেসের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোথাও একটা মানুষের কনফিডেন্স হারিয়েছিলেন। সাধারণ মানুষের সমর্থন এই সরকারের পাশ থেকে সরে গিয়েছিল দুর্নীতির কারণে। দেখুন, আজ এই সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর 1 মাসের কিছু বেশি সময় কেটেছে। একের পর এক দুর্নীতির খবর যেভাবে সামনে আসছে, যেভাবে দুর্নীতির কারণে অভিযুক্ত হচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা, মন্ত্রী, বিধায়ক, এটা মনে হতেই পারে যে দুর্নীতির একটা চরম অবস্থানে গিয়ে তৃণমূল কংগ্রেস আজ তার খেসারত দিচ্ছে, এমনকি দলটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এই রাজনীতির দিকটা আমি আলাদাভাবে আলোচনা করব, কিন্তু এর আগে আমি বোধহয় একাধিকবার আপনাদের সামনে দাবি করেছি এবং এখনো আমি আমার এই দাবি থেকে সরছি না। তৃণমূল কংগ্রেসের এই বিপুল রাজনৈতিক ব্যর্থতা, নির্বাচনী ব্যর্থতার পেছনে শুধুমাত্র দুর্নীতি কারণ নয়। এর আগেও তৃণমূল কংগ্রেসের নেতা, প্রার্থী তারা দুর্নীতিতে অভিযুক্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে রীতিমতো প্রমাণ জনসাধারণের সামনে এসেছে, কিন্তু তারপরেও তারা মানুষের ভোট পেয়েছেন এবং নির্বাচিত হয়েছেন। তারপরেও তারা মন্ত্রী হয়েছেন, মেয়র হয়েছেন বা অন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। তাহলে ঠিক কোন কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার মানুষের আস্থা থেকে এভাবে সরে গেলেন? আমি এখনো বলছি, আমি মনে করি এবং আমার ধারণা, আমার মতের সঙ্গে আপনাদের সিংহভাগ একমত হবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সবথেকে বড় ব্যর্থতা ছিল প্রশাসন, আইন, এইসবের রাজনীতিকরণ। মানুষের কোনো একটা জায়গায় এইখানে আস্থার অভাব ঘটেছিল যে আমার যদি কখনো কোনো আইনি আশ্রয় প্রয়োজন হয়, আমার যদি কোনো প্রশাসনিক সাহায্যের প্রয়োজন হয়, আমি যদি সরকারের গুডবুকে না থাকি তাহলে আমি সেটা পাবো না, বরং মারাত্মকভাবে আমার যাবতীয় যা অধিকার, মানবাধিকার, তা লঙ্ঘিত হবে। একমাত্র কারণ আমি মমতাপন্থী বা তৃণমূলপন্থী নই। মানুষের ভেতরে এই ধারণাটা সব থেকে বেশি স্পষ্টভাবে প্রবেশ করেছিল আরজি করের ঘটনার পর। আরজি করের ঘটনাকে যেভাবেই কেউ দেখার চেষ্টা করুক না কেন, আজকে আমাদের রাজ্যের যে রাজনৈতিক বা নির্বাচনী ইতিহাস লেখা হয়ে যাচ্ছে প্রতিদিনে, এই নির্বাচনী ইতিহাসকে পরবর্তীতে যখন কোনো গবেষক ঘুরে দেখবেন, তিনি রিয়েলাইজ করবেন যে দুর্নীতি বা এই ধরনের যে কোনো অভিযোগের থেকে অনেক বেশি মারাত্মক হয় মানুষের ক্ষোভ, যখন মানুষ মনে করে যে সে এমন একটা রাজত্বে বসবাস করছে যেখানে আইনের শাসন নেই। আরজি করের ঘটনা এক্স্যাক্টলি কি ঘটেছিল, এই ঘটনার পেছনে কাদের হাত ছিল, কারা মুখ্যত এই ঘটনা ঘটিয়েছিল, কাউকে সত্যি সরকার, প্রশাসন বাঁচানোর চেষ্টা করেছিল কিনা, এবং তারা এখনো সম্পূর্ণভাবে স্বাধীন হয়ে ঘুরে বেড়াচ্ছে, অভিযোগের বাইরে রয়েছে কিনা, এই প্রশ্নের সন্তোষজনক সমাধান হয়নি। আজকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা, মন্ত্রীরা, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে, যে যে অভিযোগে অভিযুক্ত হচ্ছেন তার কোনোটির সঙ্গেই ভবিষ্যতের ওই অভিযোগগুলোর তুলনা হবে না যদি সত্যি আরজি করের ঘটনার পিছনে কোনো বড় ঘটনা, বড় ষড়যন্ত্রের পর্দাফাঁস হয় এবং সেখানে কোনো নাম উঠে আসে। তুলনাই করা যায় না। সেটা যখন সামনে আসবে এবং মানুষ সত্যটা জানতে পারবে, তখন মানুষের ক্ষোভ আরও স্পষ্ট হবে। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অস্তিত্ব যদি এখনো সামান্যতম টিকে থাকে 10, 12, 15%, ওই সত্য সামনে আসার পর সেটা মুহূর্তে বিলীন হয়ে যাবে, এ কথা নিঃসন্দেহে বলা যায়। আমি অন্তত এখনো মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের এই এত বড় নির্বাচনী বিপর্যয়ের পিছনে অন্যতম বড় কারণ আরজি করের ঘটনা। শেষ পর্যন্ত আরজি করের ঘটনায় আবার নতুন করে সিবিআই তদন্ত শুরু করেছে। সম্ভবত মে মাসের 26 তারিখ কলকাতা হাইকোর্ট আবার সিবিআইকে বলেছে এ বিষয়ে তদন্ত করে দেখতে, এবং সিবিআই এর যে তদন্তকারী দল, সেখানেও কিছু পরিবর্তন হয়েছে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, বিজেপির সাংসদ, প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্টে, তিনি সরাসরি আরজি করে গিয়ে নির্বাচনী ফল সামনে আসার পর অভিযোগ করেছিলেন যে সিবিআই এর তদন্তকারী দলের যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি তার ভূমিকা থেকে সরে গিয়েছিলেন। সরাসরি এই কথা তিনি বলেননি যে তাকে কিনে নেওয়া হয়েছিল বা কোনো রকমভাবে তাকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল, কিন্তু তিনি, মানে বিচারপতি, দাবি করেছেন
যে ওই তদন্তকারী দলের নেতৃত্বে যিনি ছিলেন সেই মহিলা অফিসার তার দায়িত্ব ঠিকমতো পালন করেননি। একটি বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে বিচারপতি বলেছেন এর আড়ালে অনেক এভিডেন্স রয়ে গেছে যেগুলো তদন্তে আদৌ গুরুত্ব দিয়ে দেখা হয়নি। এখন বিচারপতি নিজে এই বিষয়টির বিচার করেছেন। সে সময় যে ইনভেস্টিগেটিং এজেন্সি তদন্ত করে থাকুক না কেন, যে অফিসাররাই পুলিশ বা সিবিআই এর তদন্ত করে থাকুন না কেন, তাদের রিপোর্টগুলো তো তিনি দেখেছেন। মন্ত্রগুপ্তির একটা ব্যাপার থাকে, তিনি আজকে হয়তো তখন তিনি কি দেখেছেন সরাসরি সামনে বলতে পারছেন না, কিন্তু তিনিও দীর্ঘদিন অপরাধের বিচার করেছেন বিচারপতি হিসেবে। নিশ্চয়ই সেই রিপোর্টে এমন কিছু ছিল যেটা তাকে বাধ্য করেছে অন্তত এইটুকু বলতে যে আরজি করের ঘটনা ঠিক মতো তদন্ত তো হয়ইনি। যারা এই ঘটনার পিছনে রয়েছে সেই সমস্ত বড় বড় ক্রিমিনাল, আমি ক্রিমিনাল শব্দটাই ব্যবহার করব, এখনো আইনের আওতার বাইরে রয়ে গেছেন। নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, কলকাতা হাইকোর্ট দিয়েছে, এবং সিবিআই নতুন একটি সিট তৈরি করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে এই তদন্তের কাজ শুরু করেছে। গতকালই তারা আরজি করে গিয়ে তদন্ত শুরু করেছেন। তার একটা মানে কার কার সঙ্গে কথা বলেছেন, কতক্ষণ ছিলেন, সেই সম্পর্কে তথ্য হয়তো সামনে এসছে, আমরা পেয়েছি। কিন্তু এক্স্যাক্টলি তারা কোন লাইনে তদন্ত শুরু করেছেন, কোন কোন জায়গাকে গুরুত্ব দিচ্ছেন, আমরা এখনো জানি না। কিন্তু এইটুকু ঠিক যে এর আগে যখন সিবিআই তদন্ত করেছে সেই সময়ের সঙ্গে এই সময়ের একটা অন্যতম বড় তফাৎ এইটাই যে সে সময় তৃণমূল কংগ্রেসের সরকার, যে সরকারের বিরুদ্ধে আঙুল উঠেছিল যে তারা অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করেছে, প্রশাসন খোদ যদি বাঁচানোর চেষ্টা করে, প্রশাসনের সঙ্গেই ছিল চিকিৎসা প্রশাসন, মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন যারা হাসপাতাল চালায়, প্রশাসনের ইঙ্গিতেই কাজ করেছে পুলিশ প্রশাসন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যারা তদন্ত করেছে। ফলে সেখানে এভিডেন্স ট্যাম্পারিং বলুন, কোথাও এভিডেন্সকে লোপাট করে দেওয়া বলুন, সম্পূর্ণ তদন্তকে ভিন্ন পথে চালিত করার চেষ্টা বলুন, যদি সোর্সের মধ্যে ভূত থাকে তাহলে অবশ্যই সঠিক তদন্ত হওয়ার কথা নয়, সঠিকভাবে দোষীদের চিহ্নিত করারও কোনো প্রচেষ্টা হওয়ার কথা নয়। কিন্তু এখন সরকার কিন্তু বদলেছে। বর্তমান যে প্রশাসন তা বিজেপির। তো বিজেপি কি চাইবে সেই সময় এই ঘটনার পেছনে যাদের হাত ছিল তাদের সঠিকভাবে চিহ্নিত করা হোক এবং তাদের শাস্তি হোক, তাদেরকে আদালতের সামনে হাজির করা হোক, তাদের বিরুদ্ধে প্রমাণ আদালতকে দেওয়া হোক, আদালত তাদের শাস্তি দেবে? এটা যদি বিজেপি সত্যি চায়, এই সরকার সত্যি চায়, তাহলে আরজি করে সেদিন ঠিক কী ঘটেছিল ওই কয়েক ঘন্টায় তার একটা ছবি এখনো স্পষ্ট হওয়ার সম্ভাবনা আছে এতগুলো দিন পেরিয়ে যাওয়ার পরেও। কেন আমি সেটা বলছি, আমি কতগুলো প্রশ্ন তুলতে চাই আপনাদের সামনে, যে প্রশ্নগুলোর আজ অবধি সমাধান হয়নি। এত বড় একটা ঘটনা, কলকাতা শহরের অন্যতম বড় সরকারি হাসপাতাল, তার ভেতরে একজন বিশিষ্ট চিকিৎসক তিনি এভাবে ধর্ষিতা হলেন, খুন হয়ে গেলেন, আর আমরা আজ অবধি জানতে পারলাম না ঠিক এক্স্যাক্টলি কি ঘটেছিল সেই রাতে। অনেকে সেই সময় ওখানে চিকিৎসা করেছেন, সেই সময় অনেক রোগী সেখানে চিকিৎসার জন্য ছিলেন, অনেক চিকিৎসকরা বিভিন্ন ডিউটিতে ছিলেন, যারা নন মেডিকেল ডিউটিতে ছিলেন তারা নার্স হতে পারেন বা অন্য কোনো কর্মী, সিকিউরিটি কর্মী, এত লোকের মাঝখানে ঘটনাটা ঘটেছে, অথচ আমরা জানতে পারিনি এক্স্যাক্টলি কিভাবে ঘটনাটা ঘটেছে। একজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, কিন্তু এখনো মানুষ বিশ্বাস করে ওখানে মাত্র একজনের পক্ষে এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয়। আর যারা এর পেছনে ছিল তারা কোথায় গেল? ওই অভয়ের মা এবং বাবা ইতিমধ্যেই যে মামলা করেছিলেন, যা প্রেক্ষিতে আবার নতুন করে ইনভেস্টিগেশন শুরু হলো, সেখানে তারা অভিযোগ করেছেন যে অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়নি, অনেকের কাছ থেকে প্রকৃত সত্য জানার কোনো চেষ্টাই করেনি তৎকালীন তদন্তকারী দল। আর সব থেকে বড় কথা, যারা অনেক কিছু জানতেন, আমরা এখনো বিশ্বাস করি অনেকেই আছেন ওই হাসপাতালে সেই দিন রাতে যারা ডিউটিতে ছিলেন, যাদের অনেকে অনেক কিছু জানেন অথবা অনেকে অনেক কিছু আশঙ্কা করেন, যেগুলো নিয়ে তারা প্রকাশ্যে কিছু বলতে সাহস পাননি। এক রাজ্য প্রশাসনে যারা বসে আছে তারা দেখতে পাচ্ছেন স্পষ্ট এই ক্রিমিনালদের সাপোর্ট করছে, তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে, পুলিশ তাদের বাঁচানোর চেষ্টা করছে, এভিডেন্স ট্যাম্পারিং করছে। এই অবস্থায় তারা কিসের ভরসায় সত্যিটা বলতে যাবেন? প্রশ্ন হচ্ছে আজকে এতদিন পরে কি তারা সত্যিটা বলবেন? সব থেকে বড় যে প্রশ্ন, শুধুমাত্র এই সঞ্জয় রায়
আর কেউ ছিল না এই ঘটনার পিছনে। অভয়ের বাবা মা দাবি করছেন, অভয়ের মা এখন এই মুহূর্তে একজন বিধায়িকা, তারা দাবি করছেন যে তাদের কাছে অন্তত যে এভিডেন্সগুলো পৌঁছেছিল এবং তারা যাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলেন তা থেকে তারা মনে করছেন এটা একজনের কাজ নয়, হতেই পারে না। এবং ইনফ্যাক্ট এটা সত্যিই হতে পারে না, কেউই বিশ্বাস করবেন না এটা মাত্র একজনের পক্ষে ওইভাবে ঘটানো সম্ভব। এই ঘটনা একটা সরকারি হাসপাতালের ভেতরে একজন চিকিৎসককে ওইভাবে আক্রমণ করা সম্ভব এবং তার কেউ টের পেল না। ওই গোটা বিল্ডিংয়ে আরো অজস্র লোক ছিল, কেউ টের পেল না। সত্যিই কোনো গণধর্ষণের ঘটনা ঘটেছিল কিনা এটার উত্তর কিন্তু আজ অবধি এই মামলায় যা যা সামনে এসেছে এর সঠিক উত্তর সিবিআইও দিতে পারেনি। সিবিআইও কিন্তু একজনকেই অভিযুক্ত করেছে এবং তার যাবজ্জীবন হয়েছে। তাতে আবার সিবিআই দাবি করেছে যে যাবজ্জীবন নয়, ওর ফাঁসি হওয়া উচিত। এনিওয়ে, ফরেনসিক এভিডেন্স, খুব গুরুত্বপূর্ণ ফরেনসিক এভিডেন্স হয় ইগনোর করা হয়েছে অথবা ট্যাম্পারিং করা হয়েছে। ফরেনসিক টিম যেটা পুলিশের পক্ষ থেকে থাকে, তারা তো পুলিশ প্রশাসনের নির্দেশেই কাজ করবে এবং পুলিশের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। আপনারা জানেন নারকেলডাঙ্গা থানার ওসিকে সিবিআই একটা পর্যায়ে হেফাজতে নিয়েছিল যে পুলিশ তার দায়িত্ব পালন করেনি, ফলে ফরেনসিক টিম তার দায়িত্ব পালন করেনি। কারণ এতদিন বাদে যদি সেই সময় তারা সঠিক দায়িত্ব না পালন করে থাকেন তাহলে সেটাকে প্রমাণ করা খুব কঠিন। তবে চাপ তৈরি করলে সত্যি যদি তারা এ ব্যাপারে কোনো গাফিলতি করে থাকেন, আজকে তাদের কেউ একটা স্বীকারোক্তি দিতেও পারেন। কারণ আজকে সরকার বদলে গেছে, তাদের ওপরে যারা বসে আছেন সেই সিনিয়র অফিসাররা, তাদের চেহারা বদলে গেছে, তাদের অ্যাটিটিউড বদলে গেছে, তাদের প্রায়োরিটি বদলে গেছে। ফলে যদি ফরেনসিক এভিডেন্স ট্যাম্পারিং হয়ে থাকে, যেটা ইতিমধ্যেই হাইকোর্ট বলেছে খুঁজে দেখতে হবে, হাইকোর্ট যে জায়গাগুলোতে নির্দেশ দিয়েছে সিবিআইকে নজর দিতে তার মধ্যে এটা রয়েছে। ধরুন পোস্টমর্টেম, একটা গুরুত্বপূর্ণ প্রসেস, যে পোস্টমর্টেমের মাধ্যমে অনেক কিছু বোঝা যায়। গণধর্ষণ হয়েছে কিনা সব থেকে বেশি বোঝার কথা পোস্টমর্টেম যিনি করছেন তারও, তিনি তো চিকিৎসা প্রশাসনের একটা পার্ট। ফলে তার উপর যদি চাপ থাকে তাহলে তিনি যেরকমভাবে তাকে বলা হচ্ছে সেভাবে লিখতে পারেন। যেখানে চাপ দিচ্ছেন চিকিৎসা প্রশাসনেরই মাথায় বসে থাকা লোকজন, সেই সময় যে নর্থ বেঙ্গল লবি ইত্যাদি শোনা গিয়েছিল, সেই সব প্রশ্ন আবার উঠবে, আবার আসবে সব সামনে। এখন তিনি যদি তার দায়িত্ব ঠিকভাবে পালন না করে থাকেন, তিনি কি স্বীকার করবেন? আমরা জানি না, অনেক কিছুর উপর নির্ভর করছে। কিন্তু এটা ঠিক যে পোস্টমর্টেম অন ক্যামেরা হওয়া উচিত, এর একটা ভিডিও এভিডেন্স থাকা উচিত। সেই ভিডিও এভিডেন্সটা দেখে আজকে অন্য কোনো এক্সপার্ট যিনি এই চাপের মধ্যে কাজ করছেন না, যদি সঠিক ভিডিও করা থাকে পোস্টমর্টেমের, তিনি কিন্তু সেই পোস্টমর্টেমের ভিডিও দেখেও সিদ্ধান্ত নিতে পারেন যে না এটা হয়েছিল বা ওটা হয়নি। ইন্টারেস্টিং হচ্ছে, আমরা যতটুকু খবর পেয়েছিলাম পোস্টমর্টেমে ভিডিওগ্রাফি করা হয়েছিল, কিন্তু সেখানে আলো ছিলই না বলা যায়, অত্যন্ত কম আলোয় ইচ্ছাকৃতভাবে। সন্দেহ করার 80% 90% কারণ আছে। কারণ যদি তারা মনে করতেন এইটা একটা ভিজুয়াল এভিডেন্স, এটা আইনের এই ধারায় এই কারণে রাখার কথা, সেটা কতটা স্পষ্ট রাখা হচ্ছে তার উপরে পরবর্তীতে তদন্তের গতি প্রকৃতি বদলে যেতে পারে, তারা নিশ্চয়ই ওইটুকু আলোর ব্যবস্থা করতে পারতেন। তার মানে ইচ্ছা করে এমনভাবে পোস্টমর্টেম অন ক্যামেরা করা হয়েছে যে আজকে পোস্টমর্টেমের সেই ভিডিও ছবি ভিজুয়াল দেখে কোনো এক্সপার্টের পক্ষে কনক্লুশনে যাওয়া সম্ভবই নয়। তাহলে এর পেছনে যে বৃহত্তর ষড়যন্ত্র ছিল না এটা তো বলা যাবে না। এখন কথা হচ্ছে যে তখন এটা কোনোভাবে প্রমাণ করা যায়নি, সিবিআইয়ের ওই টিম পারেনি। সিবিআই এর এই টিম কি পারবে? ওয়াজ এভিডেন্স ডিস্ট্রয়েড বিফোর দ্য সিবিআই টুক ওভার? প্রথম তো নারকেলডাঙ্গা থানা তারাই চালু করেছিল তদন্ত, আপনারা জানেন। এ নিয়ে বহু বিতর্ক হয়েছে, ঘটনা ঘটে যাওয়ার কত ঘন্টা পরে অ্যাকচুয়াল এফআইআর হয়েছে এবং কত দ্রুত ওখান থেকে মৃতদেহ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং নিয়ে গিয়ে অত্যন্ত দ্রুত ক্রিমেশন হয়ে গেছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে এই প্রশ্নটা উঠছে, সিবিআই যখন পুরো জিনিসটাকে হাতে পেল তখন অলরেডি প্রচুর গুরুত্বপূর্ণ এভিডেন্স চাপা দেওয়া হয়ে গিয়েছিল কিনা। পরবর্তীতে সিবিআই এর তদন্তকারী দল প্রশ্নের মুখে পড়েছে। প্রশ্ন তুলেছেন স্বয়ং একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, তার এখনকার রাজনৈতিক পরিচয় আলাদা, কিন্তু তিনি এই মামলার অনেক কিছু জানতেন, এই মামলার অনেক শুনানি তার এজলাসে হয়েছে।
ফলে তিনি যখন প্রশ্ন তুলেছেন তখন একটা দিকে যে সিবিআই তদন্তকারী দল এই ব্যাপারে দায়িত্ব পালন করেছে তাদের গাফিলতিও প্রশ্নের সামনে আসছে, আবার এই প্রশ্নটারও স্পষ্ট উত্তর নেই যে সত্যি তাদেরকে সমস্ত কিছু এভিডেন্স প্রোভাইড করা হয়েছিল নাকি তাদের হাতে অনেক এভিডেন্স দেওয়া হয়নি, অথবা তারা পৌঁছানোর আগে, কাজ শুরু করার আগেই সেই সমস্ত এভিডেন্স মিটিয়ে ফেলা হয়েছিল। যে প্রশ্ন রোজ ভ্যালি তদন্তে উঠেছিল যে বেশ কিছু এভিডেন্স যা আলটিমেটলি কেন্দ্রীয় এজেন্সির হাতে দেওয়াই হয়নি, রাজ্যের বিধাননগর পুলিশ সেসব ডিস্ট্রয় করে দিয়েছে, এর পেছনে কোনো শক্তি কাজ করেছে কিনা? যদি এরকম হয়ে থাকে যে এভিডেন্স দেওয়া হয়নি, এভিডেন্স ডিস্ট্রয় করা হয়েছে, পোস্টমর্টেম করা হয়েছে ইচ্ছে করে কম আলোতে যাতে পরবর্তীতে ওই ভিডিও দেখে কিছু বোঝা না যায়, তাহলে মাথাটা কার কাজ করেছে? চক্রটা কাদের? কারা এর মাথায় বসেছিলেন? এই প্রশ্ন তখন কিন্তু উঠবে। হসপিটাল অথরিটির ভূমিকার অ্যানালিসিস হবে। সেই সময় যারা হসপিটাল অথরিটিতে ছিলেন তাদের কি সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে? তাদের যেভাবে গ্রিল করে থাকে সত্য জানার জন্য এই এজেন্সিগুলো, সত্যি সেই পদ্ধতির সাহায্য নেওয়া হয়েছিল? এই মানুষগুলো বেশিরভাগই এখনও রয়েছেন, অনেকে চাকরিতেই রয়েছেন, ফলে এরা কিন্তু হাতের বাইরে নয়। আজকে সিবিআই চাইলে এই প্রশ্নের উত্তর তারা খুঁজতে পারে। পুলিশ অফিসার যারা প্রাথমিক তদন্ত করেছিল, যাদের একটা সময় সিবিআই হেফাজতেও নিয়েছিল, সেই অফিসারদের আবার কি হেফাজতে নেওয়া হবে? আমার প্রশ্ন হচ্ছে নেওয়া হবেই বা না কেন? যদি তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকে থাকে তাহলে, আর তারা এখনো সার্ভিসে রয়েছেন, এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে যে চাপে তারা এই কাজ করেছিলেন, আজকে স্বীকারোক্তি দেবেন যে এই কারণে এই জায়গা থেকে এইরকম ইনস্ট্রাকশন ছিল বলে এই কাজটা আমাদের করতে হয়েছিল? আইনের এরকম প্রভিশন আছে, যদি কেউ স্বীকারোক্তি দেয় তাহলে তাকে কিন্তু সাক্ষী হিসেবে ব্যবহার করা হয় এবং তার বিরুদ্ধে শাস্তি, বড় শাস্তি নাও নেওয়া হতে পারে, পদক্ষেপ, তাকে এক্সকিউজ করা হতে পারে, যেহেতু সে ভেতরে ষড়যন্ত্র বলে দিচ্ছে। আজকে এই পলিসি কাজ করবে কিনা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সমস্ত উইটনেস যারা ওই দিন রাতে ছিলেন ঘটনাস্থলে, ওই বিল্ডিংয়ে, যে কোনো ফ্লোরে হোক, যে কোনো দায়িত্বে হোক, তাদেরকে কতটা প্রশ্ন করা হয়েছে, তাদের কাছ থেকে কতটা জানতে চাওয়া হয়েছে? আমি আবার বলছি, এখানে দুটো আসপেক্ট আছে। এক হচ্ছে কাদের কাদের প্রশ্ন করা হয়েছিল, সত্যি তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সত্য জানার চেষ্টা হয়েছিল কিনা। দুই, সেই সময় তারা ওই এনভায়রনমেন্টে, যখন তারা জানেন যে এই সরকার চায় না, যখন তারা জানেন এই মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন চায় না, এই পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন চায় না সত্য সামনে আসুক, অভিযুক্তরা ধরা পড়ুক বা দোষীরা চিহ্নিত হোক, তখন তাদের উপরও চাপ তৈরি করা হয়েছে কিনা, ভয় দেখানো হয়েছে কিনা, তারা হয়তো বলতে পারেননি। আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা যদি মুখ খোলেন তাহলে বিচার হবে? এই এত বড় ঘটনা, বিচার হলো না, অভিযুক্তরা শাস্তি পেল না, এই আক্ষেপ আমাদের থাকবে না। কিছু চিকিৎসক যারা সেদিন ডিউটিতে ছিলেন, অভয়া যাদের সঙ্গে ডিনার করেছিলেন, তাদের প্রত্যেককে কতটা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের কাছ থেকে কতটা জানতে চাওয়া হয়েছে? যেমন অভয়ার রুটিন, তাদেরও রুটিন একই হওয়ার কথা। অভয়া যদি এক জায়গায় গিয়ে বিশ্রাম নিতে যায়, তারাও নিশ্চয়ই বিশ্রাম নিতে যান, এবং এটা ডেলি রুটিন, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা ছিল না, তাহলে এরকম একটা ঘটনা ঘটলো কি করে? আর কেউ টের পেল না। একটা বড় প্রশ্নের সমাধান হয়নি। যেখানে ঘটনা ঘটেছে বলে বলা হয়েছে, সেই সেমিনার হলের ভেতরেই কি আদৌ ঘটনাটা ঘটেছিল, না অন্য কোথাও ঘটনাটা ঘটেছিল? আজ অবধি এই প্রশ্নেরও কোনো সুষ্ঠু সমাধান কিন্তু হয়নি। মানে এক কথায় বলতে গেলে, একজনকে ধরে আসামি হিসেবে দাগিয়ে দেওয়া, হযবরলয়ের কথা মনে পড়ে যায়, এর বেশি এই মামলায় কিচ্ছু হয়নি, কোনো সত্য সামনে আসেনি এখনো পর্যন্ত। ফলে অ্যাকচুয়াল ক্রাইম সিন কোনটা ছিল, কোথায় অ্যাকচুয়ালি অপরাধটা ঘটানো হয়েছিল, এই সম্পর্কে সঠিক উত্তর কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না। যদি সেমিনার হলে এই ঘটনা ঘটে থাকে, সেমিনার হলে একজন চিকিৎসক, মহিলা চিকিৎসক আক্রান্ত হলেন, বাইরে থেকে একজন এসে তাকে আক্রমণ করলো, তিনি চিৎকার করলেন না, বাঁচার চেষ্টা করলেন না, কোনো স্ট্রাগল, মারামারি হয়েছে, নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে ওই চিকিৎসক, এরকম কোনো চিহ্ন
সেমিনার হলে কেন ছিল না? মানে যেটুকু সেমিনার হল সম্পর্কে জানা গেছে, তার যেটুকু ডেসক্রিপশন জানা গেছে, যা ওই মামলায় এখনো পর্যন্ত বিধিবদ্ধ আছে, সেখানে কোনো স্ট্রাগলের কথা, মানে স্ট্রাগলে যে চিহ্ন ছড়িয়ে থাকার কথা, তা নেই কেন? এখান থেকে সব থেকে বড় প্রশ্নটা তৈরি হয় যে ঘটনাটা আদৌ ওখানে ঘটেছিল কিনা, ওখানে ওই অভিযুক্ত সঞ্জয় রায় ছাড়া আরও কেউ উপস্থিত ছিল কিনা। আরও অনেক কিছু ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে, আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন যে কীভাবে ইঞ্জেকশনের সিরিঞ্জ ব্যবহার করা হয়েছে কিনা, ট্যাম্পারিং করার জন্য সিন এমন কিছু করার চেষ্টা হয়েছে, এবং সেটাও এত অতিরিক্ত করা হয়ে গেছে যে পরবর্তীতে যেটা যারা পোস্টমর্টেম করেছেন তারাও বুঝতে পারেননি যে এটা কিভাবে সম্ভব। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো, যদি এগুলো সত্যি হয়ে থাকে, তাহলে আজকে যারা এই ঘটনাগুলো সন্দেহ করেছেন, যারা সেই সম্পর্কে কিছুটা হলো আলোকপাত করতে পারবেন, তারা কি এগিয়ে আসবেন? একটা সরকারি হাসপাতাল, 2024 সালের ঘটনা, তা 2024 সালে ওই সরকারি হাসপাতালের ওই বিল্ডিংয়ের বিভিন্ন ফ্লোরে ইতিমধ্যেই সিসিটিভি কাজ করছিল। তাহলে যখন ওই চিকিৎসক ডিনার করছেন অন্য সহকর্মীদের সঙ্গে, এবং তারপর যখন তার মৃতদেহ পাওয়া যাচ্ছে, কয়েক ঘন্টার ব্যাপার, এই কয়েক ঘন্টার ইন ডিটেল সিসিটিভি ফুটেজ নেই কেন? কেন আজ অব্দি বলা যাচ্ছে না যে সিসিটিভি ফুটেজ দেখে তিনি কি কি করেছেন, কোথায় গেছেন, কোন সময় কোথায় ছিলেন, তার স্পষ্ট প্রমাণ পাওয়া গেল? অথচ সিসিটিভি ছিল। তাহলে সিসিটিভির ফুটেজ কেন পাওয়া গেল না? যদি সিসিটিভির ফুটেজ ইরেজ করা হয়ে থাকে, ডিস্ট্রয় করা হয়ে থাকে, এর পেছনে কার হাত কাজ করেছে? এখনও আমি আপনাদের বলছি যে আজকে এতগুলো মাস পেরিয়ে যাওয়ার পরও, 2 বছর পরেও যদি সত্যি সিনসিয়ারলি ইনভেস্টিগেশন এজেন্সি কাজ করে, তাহলে সরাসরি এভিডেন্স, ডাইরেক্ট এভিডেন্স জোগাড় করতে না পারলেও এভিডেন্স যদি কেউ ট্যাম্পারিং করে থাকেন, তাকে চিহ্নিত করা এবং জেরার মুখে তার মুখ থেকে আসল সত্য বার করা অসম্ভব নয়, একেবারেই অসম্ভব নয়। যদি এই সরকারও যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, সেই অভিযুক্তদের, সেই ক্রিমিনালদের বাঁচানোর কথা না ভেবে থাকে, তারা যদি মনে করে যে না, তাদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে, তাহলে কিন্তু সেই অভিযুক্তরা চিহ্নিত হবে। আর যে ধরনের অপরাধ যদি ভারতবর্ষের বাইরেও তারা কেউ থাকে এবং তাদের হদিশ পাওয়া যায়, তাহলে তাদেরকে ভারতে নিয়ে এসে আইনের কাঠগড়ায় দাঁড় করানো যাবে। আন্তর্জাতিক আইন এরকমই বলে। কোনো ইনফ্লুয়েন্সিয়াল লোক প্রোটেকশন পেয়েছিল কিনা, এটাই সব থেকে বড় প্রশ্ন। এমন কেউ যাকে বাঁচাতে চেয়েছে সরকার, যে কোনো এলিতেলি মোহাম্মদ আলী তো নিশ্চয়ই নয়, সরকার তো তাকে বাঁচাতে চাইবে না। যদি সরকার সত্যি কাউকে বাঁচিয়ে থাকে, সরকারিভাবে চেষ্টা, সরকারি রাজনৈতিক দল যদি প্রভাব খাটিয়ে থাকে, স্বয়ং কোনো শক্তিশালী মন্ত্রী যদি তার প্রভাব খাটিয়ে থাকেন, তাহলে যার জন্য তিনি এত বড় প্রভাব খাটাচ্ছেন, এত বড় ঝুঁকি নিচ্ছেন, সে তো সাধারণ লোক নিশ্চয়ই নয়। তাহলে সেই ইনফ্লুয়েন্সিয়াল লোকটিকে বা লোকগুলিকে চিহ্নিত করা দরকার। কাদেরকে বাঁচানোর জন্য একটা রাজনৈতিক দল বলুন, একটা সরকার বলুন, তারা এই পদক্ষেপ করেছিল। এবং যে নতুন যে সিবিআই এর টিম ইনভেস্টিগেট করছে, তাদের প্রায়োরিটির তালিকায়, ইনভেস্টিগেশনের তালিকায়, আমি জানি না কলকাতা হাইকোর্ট এই লাইনটা তার সঙ্গে জুড়েছে কিনা, কিন্তু যদি নাও জুড়ে থাকে, তাহলে এটা জোড়া দরকার। বর্তমান সরকারকেও এটা রিয়েলাইজ করতে হবে যে মানুষ যে ক্ষোভ দেখিয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, শুধুমাত্র সেখানে রেশন চুরি হয়েছে, জমি চুরি হয়েছে, কয়লা চুরি হয়েছে, বালি চুরি হয়েছে, তার জন্য নয়। জমি চুরি, কয়লা চুরি, বালি চুরি, তোলাবাজি গত 2 বছর ধরে হচ্ছে না, 3 বছর ধরে হচ্ছে না। 2021-এর পর শুরু হয়নি, কিন্তু 2021-এও তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল। মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বা ওই সরকারের বিরুদ্ধে গেছে, তার পেছনে সব থেকে বড় জোরালো কারণ ছিল ইনসিকিউরিটি। সাধারণ মানুষ নিজেদের ইনসিকিউর মনে করেছে যে আজকে আমার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটলে, আমার পরিবারে এই ধরনের ঘটনা ঘটলে, সরকার যারা অভিযুক্ত, যারা দোষী, যারা ক্রিমিনাল, তাদের পাশে দাঁড়াবে, তাদের বাঁচাবে। সেই সরকারকে মানুষ চায়নি। সেই সরকার যতই লক্ষ্মীর ভাণ্ডার দিক, প্রচুর মহিলারা সেই সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছেন, প্রচুর পুরুষেরাও এই সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছেন, প্রচুর বাবা মা ভাই বোন এই সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছেন। ফলে সরকার যারা নতুন পেলেন, অর্থাৎ যারা এবার নির্বাচিত হয়ে এলেন, তাদের আমার ধারণা কানে জল ঢোকা দরকার
এবং সরকার তার সমস্ত রিসোর্স ব্যবহার করুক চিহ্নিত করার জন্য আরজি করের ঘটনার পেছনে সত্যি কারা ছিল, একাধিক লোক, কতটা ইনফ্লুয়েন্সিয়াল, এবং যদি সেই সরকার সেই সময়ের কোনো শক্তিশালী সরকারের কোনো মানুষ, কোনো মন্ত্রী তাদের জন্য, তাদের বাঁচানোর জন্য প্রশাসনের ওপরে, মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশনের ওপর চাপ তৈরি করে থাকেন, তাহলে তাদেরও চিহ্নিত করতে হবে এবং কাঠগড়ায় তুলতে হবে।